স্নেহের ছাত্ররা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি তোমাদের জাহানারা ম্যাম অনলাইন ভিত্তিক ফিজিক্স ক্লাসে তোমাদের সাথে আছি। করোনা ভাইরাস সংক্রমণের কারণে পরিবর্তিত এই মুহূর্তে সকলের ঘরে থাকা অত্যন্ত জরুরি। আশা করি তোমরা সকলেই তা করছো। তোমাদের ইয়ার ফাইনাল এক্সাম এবং তারপরে করোনার প্রকোপের কারণে সব মিলিয়ে অনেক দিন ধরে তোমরা ক্লাসের বাইরে আছো, কিন্তু লেখাপড়া চালিয়ে যেতে হবে। লেখাপড়া বন্ধ রাখলে চলবে না। অনলাইন ভিত্তিক ক্লাসও অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং স্যাররা সকলেই ক্লাস নিচ্ছেন নিয়মিত। যেহেতু আমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ হয়ে গিয়েছে, তাই আমরা এখন সেকেন্ড ইয়ারের সিলেবাস নিয়ে আলোচনা করব। ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সের কিছু ক্লাস অলরেডি আপলোড করা হয়েছে। আশা করি নিয়মিত সেই ক্লাসগুলো তোমরা ফলো করছো এবং নিজেদের প্রস্তুত করছো। যে কোনো স্যারের যে কোনো ক্লাস ফলো করার আগে তোমাদের জন্য একটা ছোট পরামর্শ, বই খাতা সহ প্রয়োজনীয় প্রস্তুতি তোমরা তোমাদের সাথে রাখবে, যাতে যে কোনো ইম্পর্ট্যান্ট নোটস হোক, কথা হোক, সেগুলো তোমরা লিখে রাখতে পারো, বা যে কোনো প্রশ্ন সেটাও নোট ডাউন করে রাখতে পারো এবং পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, বা তোমরা কমেন্ট করতে পারো সেগুলো নিয়ে। এবার সেকেন্ড পেপারের প্রসঙ্গে যদি আসি, আমরা সেকেন্ড ইয়ারের ক্লাস যেহেতু শুরু করব সেকেন্ড পেপার দিয়েই, সেকেন্ড পেপার বইতে তোমাদের টোটাল 11টি চ্যাপ্টার রয়েছে, যার মধ্যে প্রথম চ্যাপ্টারটি হচ্ছে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। অলরেডি এই চ্যাপ্টারের উপর ক্লাস শুরু হয়েছে। এই চ্যাপ্টারের কিছু বিষয় স্যার আলোচনা করেছেন, আমিও এই চ্যাপ্টারটি নিয়ে ডিসকাস করব। তাপগতিবিদ্যা এমন একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং তোমাদের এই চ্যাপ্টার থেকে যে কোনো টাইপসের এক্সামে অন্তত একটা প্রশ্ন অবশ্যই থাকবে। যে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যখনই পড়বে খুব মনোযোগ দিয়ে স্টাডি করার চেষ্টা করবে, সবগুলো বিষয় খুঁটিনাটি বোঝার চেষ্টা করবে। শুরুতেই এক নজরে এই চ্যাপ্টারের কন্টেন্টগুলো কী কী আছে সেগুলো একটু দেখে নিন। যদিও চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে, তারপরও চ্যাপ্টারে টোটাল কী কী কন্টেন্ট থাকছে তা একবার দেখে নিই। প্রথমত থাকছে তাপ এবং তাপমাত্রার ধারণা, উষ্ণতামিত্তিক ধর্ম এবং উষ্ণতামিত্তিক পদার্থ সম্পর্কে আলোচনা, তাপীয় সমতা। তাপীয় সমতায় থাকছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, একটা ইম্পর্ট্যান্ট সূত্র এই চ্যাপ্টারের। এরপরে দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল নির্ধারণ। এই বিষয়ে অলরেডি তোমরা ডিসকাশন দেখেছো। তাপমাত্রার বিভিন্ন স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিন স্কেল, এই স্কেলগুলো দুই স্থির বিন্দু ব্যবহার করে, অর্থাৎ নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু ব্যবহার করে এই স্কেলগুলো কিভাবে ফর্ম করা হয় সেটা দেখেছো। স্কেলগুলোর মধ্যে সম্পর্কসূচক খুবই গুরুত্বপূর্ণ একটি ইকুয়েশন রয়েছে, যে ইকুয়েশন থেকে ম্যাথ আসে। ম্যাথ সহ এই স্কেলগুলোর উপর ডিটেলস ডিসকাশনও তোমরা দেখেছো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র যা আমরা জেনেছি, সেই সূত্র ব্যবহার করে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, যেমন সমচাপ, সমুষ্ণ, রুদ্ধতাপ এবং সম আয়তন প্রক্রিয়া ইত্যাদি বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়াগুলো নিয়ে আমরা জানব। এরপরে জানব তাপীয় সিস্টেম কি, সিস্টেম কি ধরনের হতে পারে সেটা নিয়ে জানব। মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ বলতে কি বোঝায় সেটা আবার দুই রকম হয়। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটা নিয়ে জানবো। এরপরে জানবো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, আরেকটা ইম্পর্ট্যান্ট কন্টেন্ট এই চ্যাপ্টারের, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এরপরে থাকছে প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো থেকে ম্যাথ আসে, সেটা জানবো। কার্নোট চক্র ইম্পর্ট্যান্ট একটা টপিক। তাপীয় ইঞ্জিন এবং ইঞ্জিনের দক্ষতা, এই দক্ষতা ভিত্তিক অনেক ম্যাথ আসে, যখন প্রশ্নগুলো তোমরা ফলো করবে এই চ্যাপ্টারে দেখে থাকবে। দক্ষতা নির্ণয়ের প্রশ্ন বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসছে। শেষ যে টপিক নিয়ে জানবো, এন্ট্রপি বা বিশৃঙ্খলা, এটাও আরেকটা ইম্পর্ট্যান্ট কন্টেন্ট। তো এক নজরে এই চ্যাপ্টারের কন্টেন্টগুলো আমরা দেখে নিলাম। এবার চ্যাপ্টারের ডিটেলস ডিসকাশনে যাব।
প্রথম থেকে যে টপিকগুলো দেখিয়েছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র তার আগে পর্যন্ত বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পর্যন্ত তোমাদের অলরেডি স্যার বেশ ভালোভাবে ডিসকাস করেছেন, সেগুলো আবার একটু ফলো করে নেবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদিও জেনেছো তোমরা, তারপরও আবার একটু রিকল করার চেষ্টা করি। যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপে এবং তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করলে যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পরের সমানুপাতিক হয়। যান্ত্রিক শক্তি যে কোনো ধরনের হতে পারে, আর তাপও আমরা জানি এক প্রকার শক্তি। এই দুই শক্তির এক শক্তি থেকে আরেক শক্তিতে যদি রূপান্তর ঘটায়, সেক্ষেত্রে যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পরের সমানুপাতিক হবে। এই সূত্রের বিবৃতিতে বিজ্ঞানী ক্লসিয়াসের একটা বিবৃতি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ক্লসিয়াসের সেই বিবৃতিটা হচ্ছে যে কোনো একটা সিস্টেমে যদি বাইরে থেকে তাপ সরবরাহ করা হয়, তাহলে সেই তাপের কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে ব্যয় হয় এবং বাকি অংশ দ্বারা বাহ্যিক কাজ সম্পন্ন হয়। প্রত্যেকটা সিস্টেম কি একটু পরে সেটা ডিটেলস বলছি। সিস্টেমে অণু থাকে, তাহলে অণুর সঙ্গে অন্তস্থ শক্তির একটা সম্পর্ক থাকে। তাহলে সিস্টেমে আমি যদি dQ পরিমাণ তাপ সরবরাহ করি, সেখান থেকে সেই তাপের কিছু অংশ যাবে অন্তস্থ শক্তির পরিবর্তনে ব্যয় হবে, সেটা DU দিয়ে ডিনোট করছি, এবং DW যেটা বলছি বাহ্যিক কাজের পরিমাণ, সেই সিস্টেম ওই তাপটাকে গ্রহণ করে যে পরিমাণ কাজ করলো সেই কাজের পরিমাণটাকে আমরা বলছি DW। তাহলে এই হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এবং প্রথম সূত্রের যে বিবৃতি সেখান থেকে যে ইকুয়েশন ফর্ম এটা আমরা পাই DQ সমান DU প্লাস PdV। বারবার এই ইকুয়েশনটা আমাদের লাগবে, কাজে একটু মনে রাখার চেষ্টা করবে ইকুয়েশনটা। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য কী? তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো এই সূত্র তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। আরেকটা গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো এই সূত্র শক্তির নিত্যতা মেনে চলে। অর্থাৎ একটা সিস্টেমে আমি যে পরিমাণ শক্তি সরবরাহ করলাম, তারপর যতটুকু পরিমাণ সেটা কাজে রূপান্তরিত করলো, দুইটাই কিন্তু ইকুয়াল থাকছে। কাজে এই সূত্র শক্তির নিত্যতা মেনে চলছে। এটাও মনে রাখবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সূত্র শক্তির নিত্যতা মেনে চলে। এরপরে আমরা তাপীয় সিস্টেম, যদিও প্রথমে আমি যে কন্টেন্টগুলো দেখিয়েছিলাম সিস্টেমের ব্যাপারটা একটু পরে ছিল, তার আগে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া ছিল, কিন্তু আলোচনার সুবিধার্থে আমরা কন্টেন্টগুলো একটু আগে পরে করে ডিসকাস করব। এখন যেটা বলছি তাপীয় সিস্টেম নিয়ে, সিস্টেম বলতে কি বুঝি, বারবার তাপগতিবিদ্যা চ্যাপ্টারে ঘুরে ফিরে এই ওয়ার্ডটা আসবে সিস্টেম। এখন সিস্টেম বলতে কি বোঝায়? কোনো একটা পরীক্ষা নিরীক্ষা বা এক্সপেরিমেন্ট করার সময় আমরা জড়জগতের খানিকটা নির্দিষ্ট অংশ বিবেচনা করি। পুরো জিনিসটাকে বিবেচনায় না এনে জড়জগতের একটা নির্দিষ্ট অংশ বিবেচনা করি, সেই নির্দিষ্ট অংশটুকুকেই বলা হচ্ছে সিস্টেম। এক টুকরো বরফ আমি গলিয়ে তাকে পানিতে রূপান্তর করলাম, বা কিছু পরিমাণ পানিকে ঠান্ডা করে সেটাকে বরফে রূপান্তর করলাম, এই বরফ টুকরা বলি বা কিছু পরিমাণ পানি বলি, যেটাই বলি না কেন, সেটা একটা সিস্টেম হবে। সিস্টেমের নির্দিষ্ট আয়তন, ভর এবং অভ্যন্তরীণ শক্তি থাকে। আবারও বলছি, সিস্টেমের নির্দিষ্ট আয়তন, ভর, অভ্যন্তরীণ শক্তি অবশ্যই থাকবে। সিস্টেম বিভিন্ন ধরনের হতে পারে, যেমন উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম অথবা বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত সিস্টেম বলতে আমরা কি বুঝি? যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ই বিনিময় করে তাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। যেমন মানুষ, বৃক্ষ প্রভৃতি উন্মুক্ত সিস্টেম হতে পারে। আরেকটা সহজ উদাহরণ দিয়ে যদি বলি, আমি কোনো একটা পাত্রে কিছু পরিমাণ পানি রেখে যদি সেটাকে তাপ দিয়ে পানিটাকে ফোটাতে চাই, তাহলে হয় কি, যদি আমি সেখানে সেই পাত্রে কোনো ঢাকনা ব্যবহার না করি, তাহলে সেই পানির কিছু অংশ তাপ বৃদ্ধির সাথে সাথে বাষ্প হয়ে উড়ে যাবে। পানি যতটুকু পানি নিয়েছিলাম সেখান থেকে কিছু পরিমাণ বাষ্প হয়ে চলে যাবে। অর্থাৎ আমি তাপ শক্তি সরবরাহ করছি, সে কারণে সিস্টেমের
অভ্যন্তরীণ যে ভর ছিল সেটার পরিমাণ পরিবর্তিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে ভর এবং শক্তি উভয় যেহেতু বিনিময় করছে, এই সিস্টেমটাকে আমি বলছি উন্মুক্ত সিস্টেম। বদ্ধ সিস্টেম বলতে কি বুঝি? যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করে কিন্তু ভর বিনিময় করতে পারে না, তাকে বলা হবে বদ্ধ সিস্টেম। যেমন পিস্টনযুক্ত কোনো একটা সিলিন্ডারে কোনো গ্যাস আবদ্ধ রাখলে সিলিন্ডার সহ পাত্রটি বদ্ধ সিস্টেম হিসেবে কাজ করে। আরেকটু সহজ এক্সাম্পল দিয়ে যদি আমরা বোঝাতে চাই, একটু আগে উন্মুক্ত সিস্টেম বলার সময় যে এক্সাম্পলটা তোমাদের বলেছিলাম, যে একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে সেটাতে তাপ প্রয়োগ করলাম, পাত্রটি ঢাকনা ছাড়া ছিল, যে কারণে কিছু পরিমাণ পানি বাষ্প হয়ে উড়ে গেছে, ভরের পরিবর্তন হয়েছে এক্ষেত্রে। কিন্তু বদ্ধ সিস্টেম, আগের সেই এক্সাম্পলটায় যদি আমি পাত্রটি ঢাকনা দিয়ে তারপর তার মধ্যে তাপ প্রয়োগ করতে থাকি, তাহলে যে পরিমাণ বাষ্প তৈরি হবে সেটা আবার পাত্রের মধ্যেই রয়ে যাবে, বাইরে বের হওয়ার কোনো পথ খুঁজে পাবে না। কাজে এক্ষেত্রে আমি যদিও শক্তি প্রোভাইড করছি, শক্তির বিনিময় হচ্ছে, কিন্তু ভরের কোনো হ্রাস বৃদ্ধি হচ্ছে না বলে এই সিস্টেমটাকে বলতে পারি একটি বদ্ধ সিস্টেম। আরেকটা সিস্টেম হতে পারে বিচ্ছিন্ন সিস্টেম। যেই সিস্টেম পরিবেশের সাথে ভর বা শক্তি কোনো কিছুই বিনিময় করে না, তাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। প্রত্যেকটা সিস্টেম, যদি সেটা উন্মুক্ত হোক বা বদ্ধ হোক বা বিচ্ছিন্ন হোক, তার সঙ্গে আয়তন, ভর এবং অভ্যন্তরীণ শক্তি, এই তিনটির সম্পর্ক থাকতে হবে। যেই সিস্টেম পরিবেশের সাথে ভর বা শক্তি কোনো কিছুই বিনিময় করে না, তাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। যেমন থার্মোফ্লাক্স বা থার্মাল ফ্লাক্স, যেটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করে থাকি, গরম পানি, চা ইত্যাদি রাখার জন্য একটা ভ্যাকিউম টিউব থাকে, সেখানে ভ্যাকিউম চেম্বারের মধ্যে থার্মাল যে গ্লাসের মাধ্যমে আমার জলীয় উপাদানগুলো রাখা হয়, ফলে সেটা বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন থাকে, এবং সেখানে ঢাকনা হিসেবে রাবারের লিড ব্যবহার করা হয়, সেটাও বায়ু নিরোধক। ফলে বাইরে থেকে কোনোভাবেই কোনো প্রকার বাতাস বা শক্তি সেখানে প্রবেশ করতে পারে না, ফলে সিস্টেমের ভর বা শক্তি কোনো কিছুরই পরিবর্তন হয় না। এই কারণে এই সিস্টেমটাকে আমরা বিচ্ছিন্ন সিস্টেম বলে থাকি। তাহলে সিস্টেম কি এবং সিস্টেম কত প্রকার হতে পারে সেটা আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। সিস্টেম হলো জড়জগতের যেটুকু অংশ নিয়ে যে কোনো একটা এক্সপেরিমেন্ট আমরা করি, সেই অংশটুকুকেই বলবো সিস্টেম। হতে পারে সেটা উন্মুক্ত সিস্টেম অথবা বদ্ধ সিস্টেম অথবা বিচ্ছিন্ন সিস্টেম। পরের টপিকে চলে যাই আমরা। সিস্টেম যেহেতু বুঝতে পারলাম, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় সিস্টেমে তিনটি তাপগতীয় চলরাশি, তাপগতীয় চলরাশিকে তাপগতীয় স্থানাঙ্কও বলা হয়। এখন প্রশ্ন হতে পারে, এই তাপগতীয় চলরাশি বা তাপগতীয় স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি? কোনো একটা সিস্টেমের সম্যক ধারণা পাওয়ার জন্য যে তাপগতীয় রাশিগুলোর প্রয়োজন হয়, তাদেরকে তাপগতীয় চলরাশি বা তাপগতীয় স্থানাঙ্ক বলা হয়। সেটা হতে পারে চাপ, হতে পারে আয়তন, হতে পারে পরম তাপমাত্রা কিংবা তাপ। এইখানে তাপগতীয় সিস্টেমে শুধুমাত্র তিনটি চলরাশি, যেমন চাপ, আয়তন এবং পরম তাপমাত্রা, এই তিনটি রাশির পরিবর্তনের উপর ভিত্তি করে চার প্রকার তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হয়, যেমন সমচাপ প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া এবং সম আয়তন প্রক্রিয়া। নামগুলো দেখেই কিছুটা আন্দাজ করা যায়। সমচাপ প্রক্রিয়া মানে সেখানে চাপ স্থির থাকবে, সমউষ্ণ প্রক্রিয়া মানে সেখানে তাপমাত্রা স্থির থাকবে, রুদ্ধতাপ প্রক্রিয়া মানে সেখানে তাপ স্থির থাকবে, সম আয়তন প্রক্রিয়া মানে সেখানে আয়তন স্থির থাকবে। কোন প্যারামিটার বা কোন বিষয়টা স্থির থাকছে তার উপর ভিত্তি করে সেই তাপগতীয় প্রক্রিয়ার নামকরণ করা হচ্ছে। আচ্ছা, তাপগতীয় চারটি প্রক্রিয়া ডিটেলস জানার আগে আরেকটা যে বিষয়টা আমরা জেনে নিব, নির্দেশক চিত্র। নির্দেশক চিত্র বলতে আমরা কি বুঝি? যে কোনো তাপগতীয় প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে দেখেছিলাম। কৃত কাজ ডিডাব্লিউ সমান পিডিভি বা পিভি। এই কৃত কাজের পরিমাণ পিভি রৈখিক চিত্রের সাহায্যে নির্ণয় করা যায়, আর এই রৈখিক চিত্রটাকে বলা হয় নির্দেশক চিত্র, যেখানে এক্স অ্যাক্সিস বরাবর থাকে ভলিউম ভি
বা আয়তন ভি আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে চাপ পি, সেখানে একটা ক্ষেত্রফল পাই আমরা স্মল এ ক্যাপিটাল এ, স্মল বি ক্যাপিটাল বি। এইটুকু ক্ষেত্রফলই মোট কৃত কাজের পরিমাণ পিভিকে নির্দেশ করে। প্রত্যেকটা তাপগতীয় প্রক্রিয়ার ব্যাখ্যার জন্য নির্দেশক চিত্র ব্যবহার করা হয়ে থাকে, সেই বিষয়টাও আমরা দেখব। এবার চলে যাই তাপগতীয় প্রক্রিয়াগুলো ডিটেলসে। প্রথমেই যে প্রক্রিয়াটা আসছে সমচাপ প্রক্রিয়া। আগেই বলেছিলাম যে নামে দেখেই জিনিসটা মোটামুটি আন্দাজ করা যায় যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না তাকে সমচাপ প্রক্রিয়া বলা হয়। এখন ফর এক্সাম্পল ধরে নিতে পারি ঘর্ষণহীন পিস্টনযুক্ত এবং কুপরিবাহী পদার্থের তৈরি একটি সিলিন্ডারে যদি কিছু পরিমাণ গ্যাস রাখা হয়, তাহলে স্থির চাপে গ্যাসের আয়তন V1 থেকে V2-তে পরিবর্তিত হতে মোট কৃত কাজ হবে DW সমান PV2 মাইনাস V1। এখন এই জিনিসটা বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে তোমাদের। যদি এখানে একটু খেয়াল করো যে কনসিডার করলাম এটি একটি সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস রাখা আছে, সিলিন্ডারের গায়ে একটি ঘর্ষণহীন পিস্টন রাখা হয়েছে, যে পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, আর গ্যাস এই সিলিন্ডারের মধ্যে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সে চাপের পরিমাণ হচ্ছে পি। তাহলে পিস্টনের দেওয়ালে গ্যাস কর্তৃক মোট প্রযুক্ত বলটা হবে পি এ। আমরা পি ইকুয়ালস এফ বাই এ এই ইকুয়েশন থেকে জানি যে মোট প্রযুক্ত বল হবে পি এ পরিমাণ। এখন পিস্টনটিকে যদি তার জায়গায় ফিক্সড রাখতে হয়, তাহলে বাইরে থেকে এই বলের সমান পরিমাণ একটা বল এফ প্রয়োগ করতে হবে। যদি এই সমপরিমাণ বল এফ প্রয়োগ করি তাহলে পিস্টনটি সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে চাপ স্থির, নিট যে চাপ সেটা স্থির থাকবে। এই অবস্থায় পিস্টনটিকে যদি খুব সামান্য পরিমাণ দূরত্ব, খুব ক্ষুদ্র দূরত্ব ডিএক্স সরানো হয়, সেক্ষেত্রে যেহেতু খুব ক্ষুদ্র দূরত্বের পরিবর্তন হচ্ছে, এক্ষেত্রে চাপ পিকেও আমরা অপরিবর্তনশীল ধরতে পারি। তাহলে ডিএক্স পরিমাণ দূরত্ব সরাতে এক্ষেত্রে আমার কৃত কাজ কী হবে? কৃত কাজের পরিমাণ হবে DW ইকুয়ালস বল ইন্টু সরণ, সেই সূত্র থেকে বল এফ এবং দূরত্ব ডিএক্স। তাহলে এখান থেকে লিখতে পারি এফ ইকুয়ালস পি এ ডিএক্স। এ ডিএক্স এর পরিবর্তে লিখতে পারি ক্ষেত্রফল ইন্টু সরণ মিলে হয় আয়তন পি ডিভি। তাহলে DW সমান দাঁড়ালো পি ডিভি। ঠিক আছে, তাহলে এখন এই ক্ষুদ্র পরিমাণ কাজের পরিবর্তে এই পিস্টনটাকে সরাতে আমার মোট কৃত কাজ কি হলো? ডাব্লিউ পরিমাণ যদি হয়, সেক্ষেত্রে ডাব্লিউ নির্ণয় করতে হলে আমরা জানি কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। ভলিউম যদি V1 থেকে V2-তে পরিবর্তিত হয়, সেক্ষেত্রে মোট কৃত কাজের পরিবর্তন নির্ণয় করতে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, যেখানে চাপ পি যেহেতু স্থির তাকে বাইরে রেখে আমরা ইন্টিগ্রাল প্যারামিটার ভি, ভলিউম ভিকে ইন্টিগ্রেশন করলাম এবং পাই ডাব্লিউ ইকুয়ালস পি ইন্টু V2 মাইনাস V1। সেই জিনিসটাই স্লাইডে দেখিয়েছি আমরা। মোট কৃত কাজ DW বা ডাব্লিউ সমান পি ইন্টু V2 মাইনাস V1। ঠিক আছে, এখান থেকে লেখা যায় পিভি সমান আর টি, যে ইকুয়েশনটা আমরা দেখেছিলাম ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10-এ দেখেছিলাম, তোমরা আশা করি মনে করতে পারছো। পিভি সমান আর টি, এটা আমাদের একটা পরিচিত ইকুয়েশন। সেটা যদি বসাই, পিভি সমান এন আর T2 মাইনাস T1 বা এন আর ডিটি, যেখানে এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম DQ, অর্থাৎ সিস্টেমে সরবরাহকৃত তাপ সমান DU অন্তস্থ শক্তির পরিবর্তন প্লাস DW সিস্টেম কর্তৃক কৃত কাজ, বা লিখতে পারি DQ সমান DU প্লাস DW পরিবর্তে PDV, অথবা DQ সমান DU প্লাস NRDT। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের কি সমীকরণ দাঁড়ায় সেই ইকুয়েশনটা আমরা দেখলাম। তাহলে ইন টোটাল যদি সমচাপ প্রক্রিয়া সম্পর্কে বলতে চাই, যে প্রক্রিয়া সিস্টেমের চাপের পরিবর্তন হবে না সেটা সমচাপ প্রক্রিয়া, এবং এই ক্ষেত্রে
সিস্টেমে সরবরাহকৃত তাপের যে ইকুয়েশনটা পাই ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি অথবা ডিকিউ সমান ডিইউ প্লাস এনআর ডিটি। এই গেল আমাদের সমচাপ প্রক্রিয়া। পরের যে প্রক্রিয়াটিতে আমরা যাব সেটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ কথাটিকে যদি একটু বিশ্লেষণ করে বলি তাহলে সমান উষ্ণতা বা সমান তাপমাত্রা। তাহলে সংজ্ঞা কী দাঁড়ায়? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা সর্বদা ধ্রুব থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। ধরা যাক কোনো একটা সিস্টেমে আমি খুব ধীরে ধীরে তাপ সরবরাহ করছি, ফলে সিস্টেমের অভ্যন্তরে গ্যাসের চাপ এবং আয়তন পরিবর্তন হলেও তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এই পরিবর্তনটাকে বলা হচ্ছে সমষ্ণ পরিবর্তন। এর ফলে যে গ্যাসের প্রসারণ হয় তাকে সমষ্ণ প্রসারণ বলা হয়, আর যদি সংকোচন হয় তাহলে তাকে বলা হবে সমষ্ণ সংকোচন। আর একটু যদি ব্যাখ্যা করতে চাই জিনিসটা, আমরা একটু আগে একটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম যে একটি সিলিন্ডারে একটি চলনক্ষম পিস্টন যদি রাখি এবং কিছু গ্যাস এর মধ্যে আবদ্ধ রেখে ধীরে ধীরে খুব আস্তে আস্তে যদি এই গ্যাসকে প্রসারিত হতে দেওয়া হয় তাহলে এই গ্যাস কিছু পরিমাণ কাজ করবে। কাজ করার ফলে গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা দুটোই হ্রাস পাবে। কিন্তু প্রক্রিয়াটি যেহেতু খুব ধীরে ধীরে হচ্ছে এবং এই সিলিন্ডারটি হচ্ছে তাপ সুপরিবাহী পদার্থের তৈরি, তাহলে চারপাশ থেকে কিছু পরিমাণ তাপ সিলিন্ডারের অভ্যন্তরে প্রবেশ করবে এবং তাপমাত্রা স্থির থাকবে। এই প্রক্রিয়াটি হচ্ছে সমষ্ণ প্রসারণ। তার ঠিক বিপরীত প্রক্রিয়ায় যদি সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস রেখে পিস্টনে ধীরে ধীরে চাপ প্রয়োগ করে তাকে আমি সংকুচিত হতে দিই তাহলে কি হবে? সংকোচনের ফলে অভ্যন্তরীণ শক্তি, যেহেতু এখানে চাপ প্রয়োগ করছি অণুগুলো কাছাকাছি চলে আসবে, অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা দুটোই বৃদ্ধি পাবে। কিন্তু সিলিন্ডারটি তাপ সুপরিবাহী হওয়ার কারণে সিলিন্ডার থেকে ধীরে ধীরে কিছু তাপ বাইরে বেরিয়ে আসবে এবং এক্ষেত্রেও তাপমাত্রা স্থির থাকবে। এটি হচ্ছে সমষ্ণ সংকোচন। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচনও হতে পারে, প্রসারণও হতে পারে। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা যেহেতু স্থির থাকে বলছি, তাহলে সিস্টেমের অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ডিইউ, আমরা অন্তস্থ শক্তির পরিবর্তন ডিনোট করেছিলাম ডিইউ দিয়ে, ডিইউ সমান 0 হয়। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে ডিকিউ সমান ডিইউ যেহেতু 0, ডিকিউ সমান দাঁড়ায় ডিডাব্লিউ। অর্থাৎ এই লাইনটাকে ব্যাখ্যা করে কি লিখতে পারি? সমষ্ণ প্রক্রিয়ায় কোনো সিস্টেম কর্তৃকৃত কাজ সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির সমান। অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে। সমষ্ণ প্রক্রিয়া দেখাও যে সমষ্ণ প্রক্রিয়ায় কোনো সিস্টেম কর্তৃকৃত কাজ সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির সমান। তাহলে সমষ্ণ প্রক্রিয়াটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাকে কিছু শর্ত মেনে চলতে হবে। কি কি? যখন সমষ্ণ প্রক্রিয়ার ব্যাখ্যা বললাম তখনই বলেছি যে সমষ্ণ প্রক্রিয়ার সিস্টেমটা একটা তাপ সুপরিবাহী পদার্থের তৈরি হতে হবে। তাপ সুপরিবাহী পাত্রের মধ্যে আমার গ্যাসটা রাখতে হবে যাতে বাইরে থেকে তাপ ভেতরে ঢুকে বা ভেতর থেকে তাপ বাইরে গিয়ে তাপমাত্রাটাকে স্থির রাখতে পারে। চাপের পরিবর্তন ধীরে ধীরে সংগঠিত করতে হবে। এই শর্তগুলো মোটামুটি মানতে হবে সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে। সমষ্ণ পরিবর্তনের বিশেষ যে বৈশিষ্ট্যসমূহ আমরা দেখি তা কি? সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন হয় না, এটা আমরা আগেই বলেছি। যেহেতু সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না সেহেতু অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ডিইউ সমান 0 হয়। সিস্টেমে এই প্রক্রিয়াটি খুব ধীরে ধীরে হয়। এটি একটি ধীর প্রক্রিয়া এবং প্রত্যাগামী প্রক্রিয়া। অবশ্যই আমি সিস্টেমে বাইরে থেকে তাপ সরবরাহ করি বা সিস্টেম থেকে তাপ বাইরে বের করে নিয়ে যাই, পুরো প্রক্রিয়াটাই খুবই ধীরে ধীরে হতে হবে এবং এটি হবে প্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়া কি তার ডিটেলস আমরা পরের টপিকগুলোতে, পরের ডিসকাশনগুলোতে জানব। তাহলে সমষ্ণ প্রক্রিয়া একটি অত্যন্ত ধীর প্রক্রিয়া। এরপরে যেটা এর বিশেষ বৈশিষ্ট্য, সমষ্ণ পরিবর্তন বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র আমরা চ্যাপ্টার 10 ফার্স্ট পেপার চ্যাপ্টার 10-এ আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে জেনেছি। বয়েলের সূত্র, চার্লসের সূত্র,
চাপের সূত্রগুলো দেখেছিলাম আমরা, গ্যাসের সূত্রাবলী। সেখান থেকে আমরা জানি বয়লের সূত্র কি, যে তাপমাত্রা স্থির থাকলে পিভি সমান দাঁড়ায় ধ্রুবক, অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারি V1 সমান P2V2। যদি একটা সিস্টেমে P1 পরিমাণ চাপ প্রয়োগে আয়তনের পরিবর্তন V1 হয়, তাহলে P2 পরিমাণ চাপ প্রয়োগে আয়তনের পরিবর্তন V2 হয়, তাহলে V1 সমান আমরা বয়লের সূত্রানুসারে লিখতে পারি P2V2। আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এই সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে, সমষ্ণ লেখ অর্থাৎ সমষ্ণ পরিবর্তনের জন্য যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, সেই লেখ রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য যে লেখ হবে তার থেকে কম খাড়া হবে। যেহেতু লেখচিত্র আমরা এখনও দেখি নাই, সমষ্ণ লেখ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়েও ডিটেলস আমরা আলোচনা দেখব, তার লেখচিত্র দেখব। মনে রাখবে, সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে লেখ বা ঢাল তার অপেক্ষা কম খাড়া হবে। তাহলে সমষ্ণ পরিবর্তনের বিশেষ বৈশিষ্ট্যসমূহ আমরা জানলাম। আরেকবার একটু দেখে নিই। সিস্টেমের অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না, এটি একটি ধীর প্রক্রিয়া এবং এটি একটি প্রত্যাগামী প্রক্রিয়া। সমষ্ণ পরিবর্তন বয়লের সূত্র মেনে চলে। সমষ্ণ লেখ রুদ্ধতাপীয় লেখ অপেক্ষা কম খাড়া হয়। এই ছিল সমষ্ণ পরিবর্তন সম্পর্কে, সমষ্ণ প্রক্রিয়া সম্পর্কে মোটামুটি ব্যাখ্যা। একটা কথা মনে রাখবে, যে 4টি তাপগতীয় প্রক্রিয়া রয়েছে তার মধ্যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়া দুটি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি প্রক্রিয়ার ব্যাখ্যা, পার্থক্য, এই দুটি প্রক্রিয়া রিলেটেড ম্যাথ অবশ্যই আসে পরীক্ষায়। কাজেই এই দুটি প্রক্রিয়া, বিশেষ করে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া কম্পেয়ার করে খুব ভালোভাবে পড়ার এবং বোঝার চেষ্টা করবে। তাহলে আজকের ক্লাসে যে কন্টেন্টগুলো আমরা আলোচনা করলাম এতক্ষণ, সেগুলো যদি আরেকবার একটু রিভিউ করার চেষ্টা করি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে শুরু করেছিলাম। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে, যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপে বা তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করলে তারা উভয় পরস্পর সমানুপাতিক হয়। সেখান থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র লসেসের বিবৃতি অনুসারে যে ইকুয়েশনটা পাই সেটা দেখলাম আমরা। তারপরে দেখেছি তাপীয় সিস্টেম কি, সিস্টেমের প্রকারভেদ। সিস্টেম হচ্ছে জড়জগতের যে নির্দিষ্ট অংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাই হচ্ছে তাপীয় সিস্টেম। সিস্টেম হতে পারে উন্মুক্ত, বদ্ধ অথবা বিচ্ছিন্ন। প্রত্যেকটার উদাহরণ বা ব্যাখ্যা সেটাও আমরা দেখেছি। তারপরে দেখলাম তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া কত রকম হতে পারে, 3টি চলরাশি, চাপ, আয়তন এবং তাপমাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে 4 প্রকার তাপগতীয় প্রক্রিয়া দেখি। সেটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, যার মধ্য থেকে আমরা সমচাপ প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়া নিয়ে কিছুটা আলোচনা করলাম, বোঝার চেষ্টা করলাম। আশা করি তোমরা বাসায় আরও একটু ভালোভাবে স্টাডি করবে, লেকচার ফলো করে, সামনে বই রেখে একটু ফলো করার চেষ্টা করবে। বইয়ের ব্যাপারটা তোমাদের আগেই ক্লাসে বলা হয়েছে। সেকেন্ড পেপারের জন্য লেকচার সিরিজের যে বইটা আছে, অর্থাৎ জাকারিয়া তৌহিদ স্যার এবং এটিএম শামসুর রহমান সেলু স্যারের যে বইটা রয়েছে সেটা রেফারেন্স বই হিসেবে ফলো করবে। এছাড়া আরও যে কোনো একটা বই সাথে রাখবে, সাধারণ তপন স্যার অথবা ইসাক স্যারের বই, যে কোনো 2টা বই অবশ্যই ফলো করার চেষ্টা করবে। এটা সবসময় বলা হয়, 2টা বই ফলো করার চেষ্টা করবে, একটু কম্পেয়ার করে পড়ার এবং বোঝার চেষ্টা করবে। নির্দেশক চিত্র নিয়ে জেনেছিলাম আমরা, সমচাপ প্রক্রিয়া জেনেছি আর সমষ্ণ প্রক্রিয়া জেনেছি। নেক্সট ক্লাসে আমরা প্রথমেই যে কন্টেন্টগুলো দিয়েছিলাম চ্যাপ্টারের, সেখান থেকে পরবর্তী ডিসকাশনে রুদ্ধতাপ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, সম আয়তন প্রক্রিয়া ইত্যাদি প্রক্রিয়াগুলো নিয়ে আশা করি আলোচনা করব। ক্লাস নিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম বা কোনো কমেন্ট থাকে সেটা জানাবে অবশ্যই। এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই বাড়িতেই থাকবে। অনেক বেশি বেশি প্রে করবে সবার জন্য, যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়, দ্রুত আমরা ক্লাসে ফিরে যেতে পারি। এবং অবশ্যই বাড়িতে আছি, প্রচুর সময় আছে এই মুহূর্তে আমাদের হাতে।
আমরা সেটা কাজে লাগাবো এবং লেখাপড়ার কাজে যথেষ্ট সময় দিব, যাতে করে ক্লাস বন্ধ থাকলেও আমাদের পরীক্ষার যে প্রিপারেশন সেটা বন্ধ না হয়। ঠিক আছে ছাত্ররা, ভালো থেকো সবাই। ধন্যবাদ সকলকে।